আমরা শুরু করতে চাই এবং আশা করছি আপনাদের সহযোগিতাও চাই ঠিক একইভাবে আমরা সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে মর্গের অনেক ঘটনা শুনি। বিশেষ করে মর্গটা কি? মর্গটা হচ্ছে লাশ কাটা ঘর, যেটা বিভিন্ন হসপিটালে থাকে এবং যেখানে সাধারণত অনেক ক্ষেত্রেই বেওয়িশ লাশদের লাশটা যেটা থাকে সেটা পোস্টমর্টমের জন্য তো হয়ই। বেওয়িশ লাশদের যেটা হয় সেটা হচ্ছে হসপিটালে বহুদিন ধরে থাকে এবং অনেক সময় দেখা যায় যে মেডিকেল কলেজে সেই লাশগুলো দিয়ে দেওয়া হয় এবং পড়াশোনার জন্য সেটা অনেক বেশি প্রয়োজনীয় হয়। তো যাই হোক, লাশ দেখেছেন এরকম অনেক মানুষের কাছে আমরা অনেকে মানুষের দেখা পেয়েছি আমরা, এবং প্রত্যেকেই বলেছেন, যারা যারা এখানে এসছেন তারা বলেছেন যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, যাদের সাথে ঘটেনি তারা এখানে আসেননি, সুতরাং সেই তাদের প্রসঙ্গ উঠছে না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি সরাসরি এখানে এসছেন এবং আচ্ছা, আপনার আমি বুঝি নাই, সরি, আপনি বলেন। মর্গের ঘটনাটা আমার না। আচ্ছা, মর্গের ঘটনাটা আপনার না, আমি সেটা জানি আপনার না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি আপনাদেরকে মর্গের ঘটনা বলবেন, এবং আরো একজন রয়েছেন যিনি আপনাদেরকে বলবেন এটা খুব চমৎকার ঘটনা। সেটা হচ্ছে একটা বোন, যে বনে গেলে সবার সুইসাইড করতে ইচ্ছে করে। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমরা প্রথমেই আমাদের এখানে যে অতিথি আছে তার কাছে একটা ঘটনা শুনবো এবং তারপর আমরা ধীরে ধীরে যখন রাত যত বেশি বাড়বে তত বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো থাকবে আমাদের ঘটনার ঝুড়িতে। তো আমাদের সাথে থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন হাবিব, আমি মগবাজার থেকে এসেছি। আচ্ছা, তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাই। রাসেল ভাই, ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার থেকে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। তো রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো আমার এই মামাটা ঈদের পর উনি ওই চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে উনি রওনা হয়েছে। তো যখন উনি বাস স্ট্যান্ডে গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে উনি প্রথমে যে বাসটা খুব ভালো চলে, তো সেটাতে যাওয়ার পরে উনি দেখলো যে সেটাতে আপনার টিকিট সব ব্লক হয়ে গেছে, টিকিট আর নাই, সবাই কেনা হয়ে গেছে, সোল্ড আউট সব। তারপরে উনি আরেকটা বাসের কাউন্টারে গেল, তারপর ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ, একটা টিকিট পাওয়া গেছে। তারপরে উনি সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেয়। তো টিকিট নেওয়ার পরে তারপরে আপনার বাস ভালোভাবেই চলতেছিল, প্রায় 10:30 বাজে আর কি গাড়িটা ছেড়েছিল। তো রাসেল ভাই, তারপরে আপনার উনি যখন কুমিল্লা মেন শহরে আসছে, তো কুমিল্লা থেকে ওনার যে গন্তব্যস্থান, তো ওইখান দিয়ে যাওয়ার জন্য আরো 3টা আপনার স্টপেজ অতিক্রম করে তারপর উনি যেতে হবে। তারপর উনি প্রায় আপনার রাত 3টার দিকে উনি আর কি সেখানে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে রাসেল ভাই, তারপর এখন এত রাত্রে তো আর আমরা জানি গ্রামাঞ্চলে কোনো জায়গায় গাড়ি ঘোড়া থাকে না, রিক্সা বলেন বা ভ্যান বলেন, যাই বলেন, থাকে না। তো রাসেল ভাই, উনি উনি চিন্তা করলো যে তাহলে আমার হেঁটেই এখন চলে যেতে হবে বাসায়। তারপরে উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওনার প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো তারপর উনি হাঁটা শুরু করে দিল। হাঁটা শুরু করে দেওয়ার পর আপনার এক পর্যায়ে উনি চলে গেল একটা আপনার জঙ্গলের মতো আর কি একটা জায়গা, শুধু চারিদিকে গাছ আর গাছ, আর বাড়িঘরও খুব কমই আর কি দেখা যায়। তো রাসেল ভাই, তো উনি যখন কিছুটা পথ গেলেন, যাওয়ার পরে উনি দেখলেন কি যে একটা বিড়াল ওনার সামনে আর কি বসে আছে। তো বিড়ালটা দেখে ওনার খুবই মায়া লাগলো, আর বিড়ালটা আপনার খুবই সুন্দর ছিল দেখতে। উনি একবার মনে মনে ভাবে, আমি কি বিড়ালটাকে নিয়ে যাব নাকি, বিড়ালটা দেখতে খুবই ভালো লাগতেছে। পরে আবার ভাবলেন যে না, রাত্রের বেলা নেওয়াটা উচিত হবে না। যাই হোক, তারপরে উনি বিড়ালটাকে অতিক্রম করেই উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে রাসেল ভাই, তারপরে আপনার কিছুটা পথ হাঁটার পর উনি দেখলো যে উনি ভাবলো যে পেছন বিড়ালটা আসতেছে, যেমন আপনার শুকনো পাতার মধ্যে পাড়া পড়লে যেমনটা লাগে রাসেল ভাই। তো উনি আর পিছনে তাকালো না, উনি একটু কি মনে করার তাকায় নেই। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো কি আপনার একটা কুকুর। তো কুকুরটাকে দেখেও উনি তেমন একটা ভয় পায়নি, যেরকম থাকতে পারে রাস্তাঘাটে এরকম অন্ধকার অনেক কিছু দেখা যায়। যাই হোক, তারপরে তার কিছুক্ষণ পরেই উনি দেখলো কি একটা গরু রাস্তার মধ্যে, ধরেন রাস্তার ডান পাশে একটা গাছের সাথে বাঁধা আছে দড়িটা, সেই গরুটা আপনার রাস্তার ডান পাশ থেকে শুরু করে একবারে বাম পাশে যেয়ে দাঁড়ায় আছে রাস্তাটার মধ্যে, শুধু যে দড়িটা দিয়ে আর কি গরুটা রাস্তাটা ব্লক করে রাখে। তখন উনি আবার একটু ভয় পেয়ে যায় যে এগুলা কি হচ্ছে। প্রথমে দেখলাম বিড়াল, তারপরে দেখলাম কুকুর, এখন আবার গরু।
এই বলে উনি দাঁড়ায় আছে, উনি খুব ভয় পাচ্ছে, এমন সময় ভয় লাগারই কথা রাসেল ভাই। হুম তো যাই হোক, তার কিছুক্ষণ পরে দেখলো কি গরুটা ভ্যানিশ হয়ে গেছে। হুম তখন উনি খুব ভয় পেয়ে যায়। তারপরে উনি আরো কিছুক্ষণ পথ হাঁটলো, প্রায় 2-3 মিনিট হাঁটার পরে তারপর দেখলো একটা পিক আপ ভ্যানটা রাস্তাটা ব্লক করে দাঁড়ায় আছে। আচ্ছা। উনি যেতে পারতেছে না সেই পিক আপ ভ্যানটার কারণে। হুম তো তারপরে উনি একটা আপনার মানে ওনার কিছু একটা ওই একটা পদ্ধতি জানা ছিল, তারপরে সেই পদ্ধতিটা উনি করলেন, যে পদ্ধতিতে এই সমস্ত জায়গা থেকে মানে বের হয়ে আসা যায় আর কি। হ্যাঁ রাসেল ভাই, আচ্ছা। এরকমটাই অনেকটা। হুম তো তারপরে আর কি দেখলো কি যে পিক আপ ভ্যানটা আপনার ভ্যানিশ হয়ে গেছে। তারপর উনি আপন মনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তারপর উনি যখন দরজা নক করলেন, ওনার মা বলল, বাবা হুমায়ুন তুমি কি এসছো? হ্যাঁ মা আমি এসছি, তুমি দরজাটা খুলে দাও। তারপর দরজাটা খুলে দিল রাসেল ভাই। দরজা খুলে দেওয়ার পরে তারপর উনি বললো যে বাবা তুমি কি কিছু খাওয়া দাওয়া করবে কিনা? পরে বললো না মা আমি রাস্তায় খেয়েছি, আমি বাসা অনেক কিছু খাইছি, আমার আপাতত খিদা নাই, তো আমি শুয়ে পড়ি। বললো যে আচ্ছা বাবা তাহলে তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়ার পরে তারপরে উনি মানে উনি যেখানটাতে ওনার বিছনাটা, ওনার মাথার কাছেই ছিল জানালা। তো জানালাতে উনি মানে জানালার বাইরে থেকেই আর কি আপনার মানে একটা যদি গরু যদি কিছু খায় রাসেল ভাই, তো যেমন একটা আওয়াজ হওয়ার কথা, মানে কটর মটর বলেন বা যেরকম একটা আওয়াজ হওয়ার কথা, এই আওয়াজটা উনি পাচ্ছে। তো উনি এখন বললো যে কি হলো। তারপর উনি আপনার জানালাটা খুললে দেখলেন কি যে ওনাদের যে নিজস্ব যে গরুটা, সেই গরুটা রাসেল ভাই আপনার ওই যে মানে ধানের যে বীজ বুনি না আমরা এই যে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায়। মানে প্রথমে বীজটা ছিটানো হয়, তারপরে কিছু গাছ হয়, তারপরে সেটা হ্যাঁ। আবার আরেক জায়গায়। রাইট। ওকে। তো দেন উনি মানে দেখলেন কি যে ওনাদের গরুটা সেই মানে আপনার ওই ধানের ওই বীজগুলো খেয়ে ফেলতেছে, এরকম আর কি। আচ্ছা। উনি এখন এটা দেখে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছেন যে মা 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 দেখো দেখো আমাদের গরুটা না আমাদের সব ধানের তো খেয়ে ফেলতেছে। তো উনার মা বললো যে হ্যাঁ বলিস কি, তাহলে তো বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। তো উনিও মানে সাথে সাথে বের হয়ে গেল, ওনার মাও বের হয়ে গেল। উনি যখন ফার্স্টে গরুটার কাছে গেল, গরুটা করলো কি রাসেল ভাই, দৌড় না দিয়ে গরুটা খালি লাফাচ্ছে আর উনিও দৌড়াইতেছে, কিন্তু উনি আর কি গরুটাকে ধরতে পারতেছে না রাসেল ভাই। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। ওনার মাও ওনার সাথে সাথে গেল, ওনার বাবাও ওনার সাথে সাথে গেল। তারপরে ওনার বাবা ওনাকে ধরতে পারতেছে না। পরে ওনার মা বললো কি মনে করে যেন আবার বাসায় আসলো। বাসায় আইসা তারপরে আপনার ওনাদের যে গোয়াল ঘরটা না, গোয়াল ঘরটা খুলে দেখে কি গরুটা তো গোয়াল ঘরের মধ্যেই বসে। আচ্ছা। তো এমন অবস্থা দেখে ওনার মা তো রাসেল ভাই খুবই ডরায় যে হায় হায় আমার ছেলে না জানো কি হয়ে যায় এটা ভাবতে ভাবতে তারপর উনি দৌড়ে এসে বললো যে হুমায়ুনের বাপ এই গরু তো আমাদের যে গোয়াল ঘরে তো গরু রাখা আছে, তো ওই যে ও মানে কোন গরুর পিছনে গেল। তো তারপরে যখন ওই হুমায়ুন মামাকে জোর করে ধরা হয়, তারপর হুমায়ুন মামা বলতেছে ওই যে গরু। মানুষজন যারা দাঁড়ায় আছে আশপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে রাসেল ভাই, ওনারাও বলতেছে ওনাদেরকেও বলতেছে এই যে গরু, মানুষজনদেরকে ধরে ধরে বলতেছে যে এই যে গরু। তারপরে যাই হোক রাসেল ভাই, তারপর ওনাকে সবাই আর কি জোর করে শক্ত করে ধরলো। ধরার পরে উনি তারপরে একই কথা ওই যে গরু। তারপরে উনি সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেদিন আর জ্ঞান ফেরেনি। সকালবেলা ওনার জ্ঞান ফেরেনি। তারপরে একজন ওঝাকে আর কি ডেকে আনা হয়েছে, ওঝা বলেন বা ফকির বলেন যাই বলেন। তারপরে উনি আর কি একটু ঝাড়ফুঁক করলো। তারপর ওনার বাবা মাকে বললো যে আপনার হুমায়ুনের তো রাস্তায় আপনার এরকম অনেক প্রবলেম হয়েছিল, তো ওর পিছনে খুব বাজে একটা আর কি আত্মা ওর পিছনে মানে ওর খুব ক্ষতি করতে চাইছিল। তো রাসেল ভাই তারপরে ওই ফকিরটা ওনাদেরকে যে একটু তাবিজ দিয়ে যায়, একটু পরা পানি দিয়ে যায়। তারপরে হুমায়ুন মামা কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই ছিল আমার ঘটনা। ওকে, আমি এই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। সেই ঘটনা হচ্ছে এরকম যে আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে আমার এটা শুনে মনে হচ্ছে একটা জিনিস যে আপনাদের অনেকের কাছে হয়তো যারা এই ঘটনাগুলোর সাথে পরিচিত হয়ে যে ধানের গাছ দেখেছেন, যারা গ্রামে বিশেষ করে রয়েছেন তাদের কাছে ঘটনাটা একরকম লাগবে, যারা শহরে রয়েছেন তাদের কাছে একরকম লাগবে। অদ্ভুত ব্যাপারটা কি যে আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমাদের চারপাশের আমাদের সারাউন্ডিং এর যে সমস্ত যারা থাকে না, আমরা যখন ভয় পাই তখন আমাদের ঠিক পরিচিত সেই সমস্ত জিনিসই কিন্তু দেখি। আপনি যখন আপনার বাসায় রয়েছেন, আপনি যখন আপনার ঘরে রয়েছেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ঘরের ভিতরে একটা গরু ঢুকে গেছে, আপনি কিন্তু দেখবেন যে বাথরুমে একটা, অথবা আপনি দেখবেন যে ফ্যান থেকে একটা লাশ ঝুলছে, আপনি দেখতে পারেন যে খাটের নিচে যেন কেউ রয়েছে। সুতরাং আপনি যখন মেট্রোতে আছেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ এইরকম ধরনের ঘটনাগুলো ঘটছে, যে আপনি চারপাশে দেখেন সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং সেই সমস্ত ঘটনাগুলো ঘটার জায়গাও কিন্তু আলাদা। আপনি শহরে থেকে অবশ্যই ধান ক্ষেতের মধ্যে কোনো কিছু এক্সপিরিয়েন্স করবেন না। তো হয় কি যে আপনারা, মানে আমার কাছে খুব এটা অদ্ভুত লাগে যে যেরকম তার পরিচিত একটা কিছু নিয়েই এই ভয়গুলো আসে। মানে আমি মনে হয় ঠিক বোঝাতে পারছি না জিনিসটা। সেটা হচ্ছে যে আপনার
পরিচিত যে সমস্ত কিছু, যা কিছু আপনি ভাবতে পারেন বা যা কিছু আপনি অনুমান করতে পারেন, যা কিছু আপনি দেখে চিনতে পারেন, ভয়গুলো ঠিক সেইগুলোর রূপ ধরেই আসে আপনার কাছে। তো এটাই আমরা আমরা আজকে একটা গ্রামের ঘটনা দিয়ে শুরু করলাম, এবং এই ঘটনাটা এরকম কিন্তু বিড়াল বা এই যে পশু নিয়ে এই ধরনের ঘটনা আমরা রেগুলার অনেকের কাছ থেকেই শুনি আমরা, এবং আপনারাও নিশ্চয়ই, আপনার কাছে নিশ্চয়ই এরকম ঘটনা অনেকই রয়েছে। যাই হোক, আমাদেরকে মৌমি SMS করেছেন নাটোর থেকে, আমাদেরকে এছাড়াও রাস্তি SMS করেছেন সোনার পাড় থেকে, এছাড়া আমাদেরকে মিম খুলনা থেকে SMS করেছেন এবং লিখেছেন আই লাভ অ্যান্ড লাইক ভূত FM। সালমান আমাদের SMS করেছেন এবং দিনাজপুর থেকে তিনি SMS করেছেন। সোহাগ খান আমাদের SMS করেছেন জামালপুর থেকে, এবং তার কাছে ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে। প্রীতি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বিজয় নাথ, এবং কেমন আছে আমি সবসময় ভালো থাকি। আমাদেরকে রায়হান কবির লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে সাইমন সিলেট থেকে লিখেছেন ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। ইমরান খান আমাদের বলছেন 5 বন্ধু মিলে তারা অনেক ভালো লাগছে আমাদের কাছে। আমাদেরকে রোজ লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা শুনে তাদের কাছে ভয় লেগেছে। আমি জানি না যে কতটুকু ভয়ের, বাট ঘটনাটা এরকমই ঘটে যখন, মানে অনেকের সাথেই ঘটেছে। আমি অনেক ঘটনা এরকম শুনি যেগুলো অনেকগুলো কাছাকাছি, এবং আমার ফ্যামিলিতেও অনেকে যারা ঘটনা বলেছেন, আমার রিলেটিভরা, তাদের মধ্যে অনেক জিনিসই কমন থেকে যায় আমি দেখেছি। মানে একই টাইপ ঘটনা কিন্তু মানুষ রেগুলার ফেস করছে, হয়তো কিছুটা একটু একটু একটা ঘটনা থেকে একটু হয়তো আরেকটা ঘটনা আলাদা। আমাদেরকে চট্টগ্রাম থেকে তাহাবিব SMS করেছেন এবং তিনি বলেছেন যে আই লাভ ভূতাফা। আমাদেরকে এছাড়াও রিয়াদ ময়মনসিং থেকে SMS করেছেন। মিজান আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে আসলেন তিনি, এবং এখন ভূত FM শুনছেন। চয়ন আমাদের SMS করেছেন জিহাদ কিরানীগঞ্জ থেকে, ফার্স্ট স্টোরিটা জোস। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মুনু বসুন্ধরা থেকে। সাগর আমাদের SMS করেছেন হিমেল, আকরাম, আলী আমাদের, আকবর আমাদের SMS করেছেন আমাদেরকে রাকিব। এছাড়াও অন্তু আমাদের SMS করেছেন, মোগলে আজম আমাদের SMS করেছেন আরিফ, এছাড়া আরো অনেকে SMS করেছেন। আমাদের এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের ফজলুর রহমান আজমিরগঞ্জ থেকে লিখেছেন আই লাভ। আমাদেরকে বিলাল আহমেদ রবিন লিখেছেন আই লাভ ইউ ভূত FM। আমাদেরকে এছাড়াও সিদ্দিক সাগর লিখেছেন আশা করছি আজকের ভূত FMটা মজা হবে। আমাদেরকে আমান লিখেছেন যে রাসেল ভাই একটা শুনছি। আমাদেরকে দোহা নবাবগঞ্জ থেকে লিখেছেন নাইম ইসলাম, রাসেল ভাই আরো বেশি ভয় পেতে চাই, আরো বেশি ভয় আসবে, সেই জন্য আপনাকে আরো কিছু অপেক্ষা করতে হবে। আমাদেরকে কামাল আহমেদ SMS করেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে দেখতে পাচ্ছি MD মারুফ লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি, আমরাও তাই বলি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন ফেসবুক পেজে, আর এছাড়া আমার পেজেও দেখতে পাচ্ছি অনেকে লিখেছেন। ফাইসাল আহমেদ ফাহিম লিখেছেন স্পেন থেকে, তিনি শুনছেন অসম। আমাদেরকে আরিয়ান ইসলাম আকাশ লিখেছেন আই লাভ, এবং আমাদেরকে ইমরান জাহান আরাফাত লিখেছেন, এবং আমাদেরকে এছাড়াও লিখেছে আচ্ছা তিনি বলছেন যে দিনে ভূত FM দেওয়া যায় কিনা, সবকিছুর একটা সময় রয়েছে, কিন্তু আমার মনে হয় যে রাতে শুনতেই ভূত FM বেশি ভালো লাগে, এবং রাতে এনজয় করাটা বেশি সম্ভব। আমাদেরকে আমি মানে যেমন রাতের ঘুম দিনে হয় না, মানে রাতের সমস্ত জিনিস সেগুলো দিনে হলে আসলে খুব অস্বাভাবিক লাগার কথা। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন ফেসবুকে। আমি আরো একবার বলি, যারা আমাদের SMS করুন, মোবাইলের মেসেজ আপনি কোন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে কোন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে group@facebook.fm। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.raffle এই দুটো পেজে। আমাদের সঙ্গে গত সপ্তাহে এখানে এসেছিলেন জুনায়েদ, এবং তার অনেক প্রশংসা আমরা শুনেছি, এবং আজকে আমরা আবারও তাকে নিয়ে এসেছি একটা অদ্ভুত ঘটনা। প্রথম ঘটনাটা আপনারা অনেক প্রশংসা করেছিলেন, তো আমরা ভাবছি একটু ফলো আপ। জুনায়েদ যেটা করেছেন, আজকে আসার কথা যখন কনফার্ম হয়েছে তখন তিনি যেটা করেছেন, গত রাতে তিনি গিয়েছিলেন মিরপুরের সেই বাসাটায়, যে বাসাটা কিনা হতেন উনি বলেছেন, এবং ওটা নিজের বাসা। আমি একটু পরিচয় করে দিই জুনায়েদের আপনাদের, যে উনি সৌদি আরবেই থাকেন, ছুটিতে দেশে এসেছেন, এবং ছোটবেলা থেকে সেখানেই তিনি বেড়ে উঠেছেন। কয়েকদিনের জন্য এসেছেন, এবং প্রথম দিন তিনি ঘটনা বলে যে আপনাদের সঙ্গে মন জয় করে ফেলেছিলেন, এবং প্রথম ঘটনাটার অনেক প্রশংসা হয়েছিল, এবং সেই কারণেই উনি যেটা করেছেন, কালকে রাতের বেলায় সেই বাসাটায় থেকেছেন, এবং সেই বাসা থেকে যে অভিজ্ঞতা তিনি নিয়ে এসেছেন সেটা তিনি এখন শেয়ার করবেন আপনাদের সাথে। আচ্ছা, ওয়েলকাম টু রেডিও ফুর্তি এন্ড ওয়েলকাম টু ভূত অফ ম্যালওয়েল। আচ্ছা, এখন যেটা শুনবো সেটা হচ্ছে যে কালকে আপনি একদম শুরু থেকে শুনি, যে কালকে আপনি যখন বাসায় গেলেন তখন কটা বাজে,
রাত্রে আমি ঢুকেছিলাম প্রায় 9টার দিকে। 9টার দিকে। বাসায় আর কেউ ছিল? বাসায় ছিল আমার জনি, জলি, মৌটুসি, আমার সব একটা সাপোর্ট ছিল, ট্রুথ। আর আম্মু সেরকম একটা ইয়া ছিল, ওরা আর কি নিচের বেসমেন্টে ছিল, নিজের একটা ব্যাকআপ রাখতাম আর কি। আচ্ছা, আপনি ওখানে কি মানে রাত কাটাতে গেছেন আপনারা? হ্যাঁ, একা আর কি। একা রাত পুরো কাটাতে flat-এ। গেছেন এবং পুরো ফ্ল্যাটে রাতে একা রাত কাটাতে গেছেন। এবং আপনার কি অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? ফার্নিচার ছিল কোনো? কোনো ফার্নিচার ছিল না, যেহেতু ওটা অনেকদিন ধরে বন্ধ, আই গেস 2 মান্থস ধরে বন্ধ। আচ্ছা। সো নর্মাল আমি একটা পার্টি নিয়ে যাই মানে বিছানোর জন্য। আর যেহেতু কেউ ওখানে থাকে না শুধু। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার, আমি পর্দা লাগাই ওখানে। আচ্ছা। বিকজ আমাদের প্রিভিয়াস যারা ভাড়াটিয়া থাকতো ওরা বলতো কি পর্দা নাকি জানলা বন্ধ অবস্থায় উঠতো। আচ্ছা, সুতরাং আপনি ওই পরীক্ষাটা করার জন্য আপনি অনেক কাজ করেছেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, আসলে আমি মিষ্টি আর দুধ নিয়ে গেছিলাম। এটা কি জন্য? এটা জাস্ট আমি অনেক শুনছি আর কি, যে ওরা এই জিনিস দিয়ে অনেক অ্যাট্রাক্টিভ। মিষ্টি নিয়ে গেছেন? দুটো আলাদা যেহেতু হবে নাকি? লাস্ট ওইটা আমি বলছিলাম মিষ্টির দোকান, আমি হচ্ছে কোনো লিঙ্ক হইতে পারে এখানে। আচ্ছা, যেহেতু জিনিসটা শুরু হয়েছিল কলকাতার একটা মিষ্টির দোকান তো থেকে, আমি হ্যাঁ এটা ট্রাই করছি। সুতরাং আপনি মিষ্টি নিয়ে গিয়েছেন এবং সঙ্গে দুধ নিয়ে গেছেন। তারপরে কি হলো? Yeah. এবং আমরা যখন ঘটনা বলবো তখন টাইম গুলো মেনশন করবো যে কটা হ্যাঁ, কটা হ্যাঁ, বাজে। হ্যাঁ। সো প্রায় 9টার দিকে তো আমি গেলাম। হুম। যাই ঢুকে আমি নর্মাল একটু নিজে ইনভেস্টিগেট করলাম, জায়গা টাগা দেখলাম। আর যে রুম থেকে বেশি কমপ্লেন আসতো ওই রুমেই আমি যাই। এবং আপনি একটা মানে সাবধানতার জন্য আপনি মোবাইলে আয়াতুল কুরসি ডাউনলোড করে রাখছিলাম আর কি, আচ্ছা। নিজের সেফটির জন্য। সো হ্যাঁ, আমি আপনাকে এসএমএস ও করছিলাম যখন আমি বাসায়। তো ঢুকার পর আমি পর্দা লাগাই, আমরা সবাই মিলে। লাগানোর পর আমরা বলি ঠিক আছে, পর্দা লাগালাম, মাটি বিছালাম, মশারি নিলাম, যত মশা অনেক। সো আমি আমার প্রিপারেশন নিয়ে গেলাম। ঠিক আমি ডিনার করলাম সবার সাথে, 10:30 11টা বাজতে সবাই চলে যায় এখান থেকে, আমি একা থাকি। অনেকবার বলছে কি একা থাকতে পারবে কিনা, তা অবশ্য ওরা নিচে ওয়েট করতেছিল আমার। তো নিচের ফ্ল্যাটে আমার আন্টির বাসা ছিল আর কি। তো আমরা দেখ কিছু হলে ফোন দিব তোমাকে। আচ্ছা, তারপর ওনারা নিজেদের মানে আপনার আন্টির ফ্ল্যাটে এবং আপনি হচ্ছেন আপনার ফ্ল্যাটে, এবং আপনি বলছেন যখন আপনাদের পরিবার সবার অনেকেই থাকেন ওখানে, এবং আপনাদের ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটে পড়ে আছে। আচ্ছা। তো 11টা 11:30 বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো। এরকম করতে করতে আমি প্ল্যান করলাম কি ঘুমায় পড়ি। তো আমার ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি সব জিনিস ঘুম থেকে ওঠায় অনেক ডিস্টার্ব করে। তো আমি বললাম এই টাইপের কিছু করি। তো আমি ঘুমাইলাম, চেষ্টা করে ঘুমাইলাম, ইভেনচুয়ালি ঘুমাই। তো রাত 3টা 3:30 4টা এরকম, মানে টাইমটা ঠিক খেয়াল নাই, বাট 3টা 4টার টাইম ফ্রেমের ভিতরে হবে আর কি। তো রাত 3টার দিকে আমি দেখি কি পর্দা আর মশারি লাগাই ঘুমাইছি। পর্দা তো সাধারণত মশারির বাইরে থাকবে, জানলার সাথে লাগানো। আমি ঘুমাইছি জানলার পাশেই, পাটি করে মশারি লাগাই ঘুমাইছি। তো রাত আমি পিঠটা মানে উল্টায় ঘুমাইছি আর কি, পিঠটা আমার উপরে আর কি, পেটটা নিচে আর কি, এভাবে ঘুমাই। তো ঘুমানোর পর আমি রিয়েলাইজ করলাম কি কেউ জানি রাত 3:30টার দিকে রাসুল ভাই পর্দাটা আমার গায়ের উপর কেউ ফেলে। আচ্ছা, ওটা দিয়ে আমার ঘুম ভাঙে। পর্দা গায়ের উপরে ফেলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে মুখের উপর ফালায় টান মারছে আর কি। So আমি বললাম ওরে বাপ, এটা কি? আমি বুঝছি এই তো আসছে মজা হবে। তো পরে আমি বললাম ঠিক আছে, আসলো। পরে আমি ঘুরে তাকাই, রাসেল ভাই পর্দা ঠিকই মশারির বাইরে, কোনো পসিবিলিটি নেই কারো কি ওটা পর্দা মশারি ভেদ করে ভেতরে ঢোকার কোনো আসলে নেই। So আমি বুঝছি, তখন আমি রিয়েলাইজ করছি ইয়েস নাও সামথিং গোনা হ্যাপেন, ইউ নো। তখন আমি করলাম কি, আমি বললাম ঠিক আছে। তো ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি অবশ হয়ে যাই। ইটস লাইক আমার পুরো বডিটা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আমি আমার হাতও মানে মোবাইলের কাছে আমার হাতটা আমি নিতেও পারতেছিলাম না আর কি। সো হঠাৎ করে দেখি কি অনেক 10-15 মিনিট পর দেখি কি দরজা পুরো ধাস করে খুলছে কেউ। খুলে একটা ব্ল্যাক মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আরো ঘন একটা কালো শ্যাডো আছে আমার পায়ের এখানে দাঁড়ায়। এটা কি মানুষের মতো শেপ ছিল না? মানুষ একটা শ্যাডো টাইপ ছিল আর কোনো শেপ ছিল না। কোনো শেপ ছিল না। বাট আপনি বুঝতে পারতেছেন একটা স্মোকের মতো নাকি শেপ কোন আমি দেখি না, আমি তো আমার পায়ের ওখানে দাঁড়াইছে, দাঁড়ায় অনেকক্ষণ ধরে আওয়াজ এরকম টাইপ আওয়াজ আর কি। তো করার পর আমি তো মানে আমি বললাম ঠিক আছে গেলাম এবার। তো আমি অনেক চেষ্টা করি, তো আমি নড়াইতে 20 মিনিট প্রায় রাসেল ভাই আমি অনেক চেষ্টা করি, ইউনো লাইক আমি বডি নড়াইতে পারছি, কিছু করতে পারতেছিলাম না। তারপর আমি খুব কষ্ট করে লাইক আমি আয়াতুল কুরসি মানে মনে মনে পড়তেছি, বাট স্টিল আমি পড়তে পারতেছিলাম, মানে এত নার্ভাস প্যানিক করছিলাম।
মানে আমি সূরা ভুল উল্টা উল্টা পড়তেছি না। তো সামহাও আমি মোবাইলটা রিচ করে আয়াতুল কুরসি প্লে করতে সাথে সাথে নিচে যে আমার মুশারফ ছিল ওরে ডাকছিলাম। তো সে আসলো রুমে আসে আমাকে ব্যাগ করলো। আর আমি যখন উঠছি বিছানা থেকে আমি পুরো ঘামানো, আমাকে কেউ দুই বালতি পানি ঢালে দিছে, এরকম একটা অবস্থা ছিল। এরকম একটা অবস্থা। আর যখন আমি বের হলাম আমি অনেক নিজেকে মানে খুব মানে সওনা থেকে যখন মানুষ বের হয় কেমন একটা ফিলিংস আসে ওই টাইপের। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি যেটা বলি আসলে দ্যাট ঢোকার আগে আমি অনেকক্ষণ বসে একা একা কথা বলছি। এই কথাগুলো কিরকম টাইপের কথা ছিল? আমি প্রথমে ঢুকে আমি এই কথা বললাম, হ্যাঁ প্রথমে ঢুকে ফার্স্ট আমি, কি অবস্থা, ভালো আছেন তো? আমি তো এখন প্ল্যান করছি আমি বাসায় থাকবো, ঠিক আছে? তবে আমি জানি ওর তো ট্রেস মানে ও তো জিনিসটা আর কি ডিস্টার্ব করবে। তা আমি ওকে ইঙ্গিত করলাম আমি বাসায় থাকবো, তোমার কোনো প্রেসেন্স থাকলে আমাকে দেখাও, তুমি কে? তুমি আমার চাচারে তুমি আমার খালুকে বিরক্ত করছো, তুমি আমাকে বিরক্ত করবো, তুমি কি চাও? তুমি মিষ্টি চাও, দুধ চাও? অনেকগুলো আমি প্রভোক করছি, চেঁচাইছিও। যদি সাহস আপনি বলছিলেন, হ্যাঁ আমি সেটাই। যাই হোক, আমরা পরবর্তী আরো ঘটনা শুনবো, এবং যেটা উনি অফ এয়ারে বলেছেন যে মানে গালাগালি পর্যায়ে একটা জিনিস, সেরকম একটা জিনিস হয়েছিল। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে এই যে পর্দা নিয়ে ঘটনাটা বললেন উনি, আমার পরিচিত একজন আমার ক্লোজ বড় ভাই রয়েছেন, হি ইজ আ গিটারিস্ট, এবং তিনি আমাকে একটা ঘটনা বলেছিলেন এই পর্দা রিলেটেড। এবং প্রতিদিন যেটা হতো যে উনি জানতেন যে ওই বাসায় প্রবলেম আছে, কিন্তু প্রথমে ধরতে পারেনি যে ওই বাসায় প্রবলেম আছে। এটা একটা জাস্ট একটা বাসা, ভাড়া বাসায় তিনি থাকতেন, এবং মাঝে মাঝে তার মনে হতো যে পর্দায় কোনো একটা ঝামেলা। তো উনি কয়েক রাত পর পর একটা জিনিস এক্সপেরিয়েন্স করলেন, সেটা হচ্ছে যে উনি প্রতিদিনই গিটার বাজানোর সময় যেটা করতেন সেটা হচ্ছে সমস্ত ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিয়ে তারপর নিজে গিটার প্লে করতেন, যাতে হচ্ছে বাইরে সাউন্ডটা না হয়। এবং উনি মাঝে মাঝেই এটা খেয়াল করতেন যে পর্দা ঠিক প্রচন্ড ঝড় হলে যেভাবে বাতাসে ওড়ে সেইভাবে ঘরের মধ্যে হচ্ছে। এটা তিনি কয়েকবার ফিল করেছেন, এবং তারপরে যেটা হলো আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে গেল যে যখন উনি ওই দিকে পুরোপুরি তাকিয়ে আছেন যে হ্যাঁ পর্দা ওড়ে কি ওড়ে না এইটা আমি দেখবো, ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পেলেন যে ওনার চোখের সামনে হঠাৎ করে সমস্ত দরজা সবকিছু বন্ধ, পর্দা উঠছে। তো এই অদ্ভুত ব্যাপার আমরা জানি যারা শুনছেন তারা যদি যারা বাসা থেকে শুনছেন তাদের প্রত্যেকের ঘরেই পর্দা রয়েছে। আমি জানি না যে কোনোদিন খেয়াল করেছেন কিনা যে বন্ধ ঘরেও আপনার ঘরে পর্দা ওড়ে কিনা। আজকে একটু খেয়াল করতে পারেন চাইলে। যে আমি একটা আমার বড় ভাইয়ের ঘটনা রেফারেন্স দিলাম, উনি আমাকে একটা ঘটনা বললেন, এবং সেই অদ্ভুত ব্যাপারটা আপনার ঘরে ঘটে কিনা জানাবেন আমাদেরকে অবশ্যই। যদি সেরকম কিছু খুবই ভালো আমাদের জন্য, আপনার জন্য যদিও খুব খারাপ। যাই যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি একটু আগে বলছিলাম, শুরুই করেছিলাম এভাবে যে অনেকেই মর্গে গেছেন, এবং মানে আমরা তার মধ্যে যারা এখানে এসছেন তারা হয় মর্গের কেউ, আমাদের এখানে কিন্তু মর্গে দায়িত্ব আছেন এরকম মানুষ কিন্তু প্রথমে এসছেন, এবং প্রচুর ডক্টররা এসছেন আমাদের এখানে যারা এই সমস্ত ঘটনাগুলো আপনার সাথে উল্লেখ করেছেন। কিন্তু এমন একজন মানুষ আজকে এসছেন যার অনেক আগ্রহ ছিল যে মর্গে কি হয় এটা দেখার। তার মানে এই না যে তিনি খুব সাহসী, কিন্তু তার কোনো একটা কারণে খুব বেশি আগ্রহ ছিল, তাকে আমরা নিয়ে এসেছি আজকে ভূত আসনে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে, ওকে। আপনার মানে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? এটা 2013 সালে 14 নভেম্বর। 14 নভেম্বর। তার আগে থেকে আপনার খুব আগ্রহ ছিল যে আপনি মর্গের ভেতরে কি হয় এটা দেখবেন, নাকি কি আগ্রহটা কি ছিল? মর্গ নিয়ে কি আগ্রহ ছিল আপনার? অ্যাকচুয়ালি আসলে ছোটবেলা থেকে আমি খুব কৌতূহলী, তো আমার একটা জিনিস মানে জানার খুব ইচ্ছা ছিল যে মর্গে কি হয়, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি, মানে মৃত্যুর পর যাদের আর কি মানে বেয়ারিস লাশ হিসেবে যাদেরকে নিয়ে শনাক্ত করা হয় তারা কি অবস্থায় দিন যাপন করে, আসলে এই জিনিসটা যেভাবে থাকে, তারপরে কি হয় না হয়, আর কিভাবে লাশ কাটে, এবং মানুষের শরীরে থেকে কিভাবে একটা মানুষ মানে ই করে, আমি এই জিনিসটা মানে অনেকদিন ধরে আমার জানার খুব আগ্রহ। এবং তখন মানে ভয়টা এগুলো কোনো মাথায় ছিল না যে ভয় পাওয়ার জন্য দেখবো, বা মানে শুধু আগ্রহই ছিল, যে শুধু আমার আগ্রহই ছিল, শুধু আপনার আগ্রহই ছিল। যখন কোনো জিনিস নিয়ে আগ্রহ থাকে সেটা একটা সমাপ্তি আছে। এখন কি আগ্রহ আছে? এখনো অনেক বিষয়ে আগ্রহ আছে। না, এই বিষয়ে কি আগ্রহ আছে? এখন আর ওই বিষয়ে আগ্রহ নাই। সেটাই আমি বললাম যে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ থাকে এবং কোনো একটা জায়গায় এসে থামতে হয়, এবং কিভাবে থেমেছেন তিনি আমি তার কাছে শুনবো। শুনি প্রথম থেকে আপনার ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই। এটা 2013 সাল 14 নভেম্বর। তো আমি আগে বলছি যে আমার খুব
কৌতূহল ছিল যে মানে মর্গে কি হয় এই জিনিসটা দেখার জন্য। তো আমি সময় আমার বাবাকে বলি যে বাবা আমার মানে মর্গে যাওয়ার খুব ইচ্ছা, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি ওটা আমার দেখার খুব ইচ্ছা। তো আমার বাবা আমাকে তখন কোশ্চেন করে যে হঠাৎ তোমার মর্গের প্রতি এত আগ্রহ কেন? তো আমি বাবাকে বললাম আসলে বাবা মর্গের মানে মানুষ কিভাবে ওইখানে করে, মানুষের লাশ কিভাবে কাটা হয়, তো আসলে ওই জিনিসগুলো দেখার জন্য, কিভাবে তাদেরকে রাখা হয়। তো আমার বাবা একটা হাসি দিয়ে বললো ওকে ফাইন। তো তার কিছুদিন 2 দিন পরেই ওই দিন ছিল 14ই নভেম্বর। তো আমার বাবা আমাকে বলতেছে চলো রেডি হয়ে নাও, আমাকে নিয়ে এক জায়গায় যাবো। তো আমি তো বাবাকে কোশ্চেন করলাম যে কোথায় যাবা, বললে চলো গেলে বুঝতে পারবা। আপনি যেখানে গিয়েছিলেন নাম কিন্তু আমরা বলবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোন একটা মর্গ। তো আমরা গেলাম, যখন আমরা রওনা দিছি তখন 9টা কি 9:30টার দিকে আমরা রওনা দিছি। তো আমরা যেতে যেতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো যখন আমরা ওই মানে হসপিটালটার সামনে, তখন বাবাকে বলছি যে বাবা এখানে কে আছে, কাকে দেখতে আসে? বলে চলো দেখতে পারবো। পরে আমরা গেলাম, ভিতরে গেলাম। যখন দেখি যে আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার বাবাকে বলছিলাম যে সে এখানে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তো আমরা ওই মেডিকেল কলেজের ভিতর দিয়ে যে গেট আছে ওইটার ভিতর দিয়ে আমরা মর্গের ওখানে যাই। আচ্ছা। যাওয়ার সময় যখন আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন যখন আমি ওই ভিতরে ঢুকবো আর কি, মর্গের বাইরে যে গেটটা, তো ভিতরে যখন ঢুকবো তখনই আমার মানে গায়ে মানে ঝাড়া দিয়ে উঠে, মানে ভয়, মানে খুব ভয়ে কিনা জানি না, কিন্তু আমার গা মানে লোম দাঁড়া যায়, হঠাৎ করে গা ঝাড়া দিয়ে উঠে। সেটা খুব স্বাভাবিক, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন এবং আসলে ওইটা কি কারণে ছিল রাসেল ভাই আমি আসলে বলতে পারবো না এখন। আসলে ওইটা আমি যখন আমি ওই কথাটা যখন মনে হয় তখন ওই যে আমার এখনো আর কি আমার ভয় হয় আর কি। তো যখন আমরা মর্গে একদম যখন মর্গের গেটের কাছে চলে যাই, ভিতরে ঢুকবো, তো ওই মর্গের যে মেইন, আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তো আমার বাবাকে দেখে বলছে আরে তুমি এত রাত্রে এখানে কার কাছে আসছো? বলে আমি আসছি আমার মানে ছেলের খুব আগ্রহ মর্গের প্রতি, সে মর্গ দেখতে চাই যে আসলে এখানে কি হয়। তো ওই আঙ্কেল আমাকে মাথায় হাত দিয়ে আদর করে বলতেছে হঠাৎ বাবা তোমার মর্গের প্রতি এত ইন্টারেস্ট কেন, জায়গাটা তো ভালো না? তো আমি হাসি দিয়ে বললাম না আমার খুব মানে কৌতূহল আসলে এখানে কি হয় দেখার জন্য। তো পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল। যখন আমি ভিতরে ঢুকছি বিশ্বাস করবেন না, মানে এত বাজে একটা পচা গন্ধ, মানে লাশ পচা যে গন্ধ। তো ভিতরে ঢোকার পরে মানে আমার খুব খারাপ লাগতেছে যে আসলে মানে এত বাজে গন্ধ হইতে পারে। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা আব্বু বসলো, আমাকে বসতে দিল। তো ওই মুহূর্তে আমি আর পারতেছি না, বসতে পারতেছি না। তো ওই মুহূর্তে মানে আমি আর কি আমার মানে আঙ্কেল আর আব্বুকে বুঝে যে আমার মোবাইল ফোনে একটা জরুরি কল আসছে। আসলে আমার কোনো কল আসে নাই, কারণ আমি আর ওখানে বসতে পারতেছি না, কারণ এত বাজে গন্ধ, মানে আমাকে একটু বাইরে হইতে হবে, নাহলে আমি আরেকটু থাকলে ওখানে মানে বমিও হয়ে যেতে পারত। তো আমি মোবাইল ফোনে মানে বুঝাই যে একটা জরুরি কল আসছে, তো আমি বাইরে আসি। তো বাইরে আসার পরে যখন আমি মানে মর্গের বাইরে বের হই, তখন মর্গ থেকে মানে 6-7 হাত দূরে একটা লোক, তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তেছে। তার পরনে ছিল সাদা জামা আর সাদা লুঙ্গি। আচ্ছা। আর তার নাক দিয়ে অঝরে মানে রক্ত ঝরতেছে, আর সে আমার দিকে তাকায় হসপিটালে ওই মানে মর্গের বাইরে। মর্গের বাইরে। হ্যাঁ। তো যখন আমি লোকটাকে দেখে আমার মানে একটু মায়া হয়, তো আমি ওনাকে বললাম ভাই আপনার নাক দিয়ে তো রক্ত পড়তেছে, আপনি একটা ডক্টর, সামনে তো ডক্টর আছে, আপনি ডক্টরের কাছে যান, দেখান কি হয়েছে। মানে এই কথাটা বলার পর সে আমার দিকে তাকে এমন ভাবে হাসতেছে, মানে এত জোরে হাসতেছে। তো আমি আসলে বিষয়টা ওরকম ভাবে নেই নাই, হয়তো আমি ভাবছি যে সে হয়তো কোনো পাগল ঠাগল হইতে পারে। তো আসলে ওই জিনিসটা আমি মানে স্বাভাবিকভাবে নেই নেই, মানে অস্বাভাবিকভাবে নেই নেই। তো ওই মুহূর্তে আমার বাবা আমাকে ফোন দেয় যে তোমাকে ডাকছে, ফোন দিছে আমাকে যে ভিতরে আসো, আঙ্কেল তোমাকে ডাকছে। আমি ভিতরে গেলাম, আর ওদিকে কেয়ার না করে আমি ভিতরের দিকে চলে গেলাম। তো আমাকে বলতেছে যে চলো তোমাকে আজকে মানে এখানে যা যা হয়, তোমার এখানে
যে মর্গে যা যা করা হয় তোমাকে আজকে সব দেখাবো, তুমি ভয় পাবা না তো? আমি একটা হাসি দিয়ে বললাম না না আমি ভয় পাই না। সে ওই মুহূর্তে আর কি মানে মনে হচ্ছিল যে আমি আর কি না দেখলেই ভালো। না দেখে তো পরে আচ্ছা, পরে আমি বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তুমি ভয় পাও কিনা জাস্ট এটা দেখার জন্য। আমি বললাম ওকে। তবে ওনারা আপনার সাথে কি মজা করছিলেন ওই সময়? আমার একটা মনে হয়- আমি আসলে জানি না রাসেল ভাই মানে ঠিক আছে, কি okay. করছিল। হ্যাঁ, তো আমি মর্গের আমাকে যখন বললো যে চলো তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তো আমি আর কি একটু মানে ফার্স্ট একটু ঘাবড়ে যাই, মানে এটা আবার কেমন এক্সাম? আমি তো জানি যে শুধু পরীক্ষার হলে মানে আপনাকে টেস্ট করবে যে আপনি আসলে ভয় পান হ্যাঁ, কিনা, হ্যাঁ, তারপরে হ্যাঁ। ফাইনালি আপনাকে অন্য জিনিসগুলো অন্য দেখাবে। জিনিসগুলো দেখাবে। তো Okay. ফার্স্ট স্টেজে তো আমাকে যখন বললো যে বাম সাইডে চলো একটা ঘর আছে, আচ্ছা। সেই ঘরটা হচ্ছে রাসেল ভাই মানে যেখানে ওই ডেড বডি গুলাকে এনে ওইখানে সারিবদ্ধ ভাবে রাখা হয় আচ্ছা, ওই রুমে, তারপরে ওগুলাকে আর কি পরে আর কি নিয়ে যাওয়া হয়। তো মানে অনেক সিরিয়াল, মানে লাশের অনেকগুলো সিরিয়াল। আমি ফার্স্টে আমাকে বলে যাও তুমি আগে যাও, মানে সিরিয়ালে আগে যাও, আমি তোমার পিছনে আছি, হুম। সমস্যা নাই, আমি তোমার পিছনে। তো প্রায় 20 থেকে 25টা লাশ এরকম সারিবদ্ধ ভাবে রাখা। তো আমি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, মানে দেখতেছি, মানে নির্বাক হয়ে দেখতেছি আসলে মানে এটাই মানে মানুষের এই লাশ। লাশগুলো কিভাবে রাখা ছিল আপনি বলছেন, খুব অদ্ভুত লাগছিল শুনতে। অদ্ভুত অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো দেখেননি, অনেকে হয়তো এই মুহূর্তে সেই লাশগুলোকে মানে কি বলবো যে মানে একটু মানে চিন্তায় হয়তো দেখতে পাবেন বা একটু একটু ইমাজিন করতে পারবেন যে হ্যাঁ এরকম হয়। যে কোনো একটা মানুষের মুখ কল্পনা করুন এবং তাদেরকে শোয়ানো, প্রত্যেকে তো শোয়ানো ছিল জি জি জি। এবং মানে টেবিলের উপরে শোয়ানো ছিল, স্টিলের যে টেবিলগুলো হয়, জি, জি। হ্যাঁ টেবিলের উপরে শোয়ানো ছিল এবং আপনি বলছিলেন খুব অদ্ভুত ভাবে কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে, কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে সাদা কাপড়, সাদা কাপড় দিয়ে। এবং বাকিটা খোলা, বাকিটা খোলা। বাকিটা খোলা এবং সেখানে কোনো কাপড় বা কিছু নেই। না না এবং আপনি কি দেখেছিলেন সবার চোখ কি বন্ধ না দু একজনের চোখ খোলা ছিল? মানে কিছু কিছু যেগুলো সুইসাইড অ্যাটেম যে লাশগুলো আছে, হুম। ওই লাশগুলো মানে দুইটা লাশ ছিল ওইখানে, মানে এত বিভৎস আকারে একটা মহিলার লাশ ছিল ওইখানে। মানে দেখেছেন? হ্যাঁ, আরেকটা দেখছি মানে উনি ফাঁসি দিয়ে মারা গেছে, মানে জিভ এখান থেকে এই পর্যন্ত বের হয়ে আসে, আচ্ছা, মানে চোখ, তার চোখ বন্ধ ছিল না, তার চোখ মানে খোলা ছিল, মানে চোখ মনে হয় বের হয়ে আসবে এরকম কিছু একটা। আচ্ছা, তবে সবার চোখ যে বন্ধ থাকে তা না না। না সবার চোখ বন্ধ থাকে, আচ্ছা, অনেকের চোখ খোলাও ছিল। খোলাও থাকে। ওকে, তারপরে তারপরে যখন আমি মানে নির্বাক, আমি আসলে আপনি একটার কথা পর বলা একটা লাশের একটার উপর পর একটা cross মানে আর করে কি যাচ্ছেন। ক্রস করছি। যখন আমি লাস্ট 3টা লাশ মানে ক্রস করব, হুম। যখন আমার ওই 3 নাম্বার লাস্টের দিকে যখন চোখ যায়, আসলে তখন আমি আসলে মানে আমার মুখের কোনো ভাষা ছিল না। তবে আপনি দেখছেন খুব কম লাশ এর মধ্যে, নাকি একবার প্রথমে ওভারঅল সবকিছু দেখে ওভারঅল সবকিছু দেখে আমি একদম হাঁটা দিচ্ছেন? হ্যাঁ আসলে মানে দেখতেছি আর হাঁটতেছি। হুম। যখন একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসি আমি, তারপরে আসলে আমার কথা বলার কোনো ভাষা ছিল না আসলে ভাই। একটু আগে যে লোকটার সাথে আমার বাইরে দেখা হয়েছিল, যে লোকটা আমাকে দেখে হাসতেছিল, তার নাক দিয়ে রক্ত পড়ছিল, সেই লোকটার লাশ ওইখানে, তার ডেড বডিটা ওইখানে পড়া, এবং তার পরনে যে জামাটা ছিল সেম একই জামা, আর ওই মুহূর্তে তখন তার নাক দিয়ে রক্ত পড়তেছে। তো আমি এটা দেখার পর আমি মানে স্টিল, যখন আমার হঠাৎ আমার তার সোজা যে একটা জানালা ছিল, যখন আমার ওই জানালাতে চোখ যায়, তারপরে রাসেল ভাই আর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন দেখি ওই লোকটাই বাইরে দাঁড়ায়, সে আমার ওই জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে সে তাকায় আছে আর সে হাসতেছে। তারপর আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে কি হয়েছে আমি জানি না, পরে আমি আমাকে আবিষ্কার করি আমার বিছানায় তারপরের দিন। তারপরের দিন। ওকে, সো আমি একটা কথা এখানে আবারও বলতে চাই, প্রত্যেকটা ঘটনার পরে একটু একটু কথা বলবো, আপনাদের যদি বিরক্ত না লাগে তাহলে বিরক্ত লাগলো অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে আমরা এরকম সিমিলার স্টোরি কিন্তু এর আগেও শুনেছি যে লোককে হয়তো অ্যাম্বুলেন্সে করে বলেছে যে হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যান, আমার একটা লাশ আছে, সেই লাশটাকে বাসায় নিয়ে যেতে হবে, দাফন দিতে হবে। তারপরে দেখা গেছে যে সেই ভদ্রলোক আসলে হচ্ছে সেই ভদ্রলোক যিনি মারা গেছেন। মানে এরকম কিন্তু ঘটেছে, এর আগে আপনারা এরকম ঘটনা শুনেছেন যে যেই ভদ্রলোক মারা গেছেন তিনি অ্যাম্বুলেন্স নিয়ে পুরো রাস্তাটা গেছেন। আবার এরকমও হয়েছে যে কেউ একজন হয়তো আমাদের একজন ডক্টর এসেছিলেন, যিনি তার কাছে এসেছিলেন এবং বলছিলেন যে আমার মানে তিনি নিজেই বলছিলেন যে হ্যাঁ আপনি তাড়াতাড়ি ওই রুমে চলেন, এবং গিয়ে দেখলেন যে আসলে উনি সেই রুমে, এবং তার ফ্যামিলি এখনো পর্যন্ত জীবিত রয়েছে।
তিনি মানে যিনি মৃত ব্যক্তি তিনি ডাক্তারকে নিয়ে গেছেন ওখানে, এবং তারপরে সেই তিনি মারা যান, এবং সেই ডক্টর এখনো পর্যন্ত সেই ফ্যামিলিতে মাঝে মাঝে যান এবং তাদেরকে যতটুকু পারেন সেভাবে সহযোগিতা করেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম ঘটে, এবং আজকে উনি যেটা বললেন এই ঘটনা হয়তো অনেকের কাছে বিশ্বাস্য মনে হবে, মানে বিশ্বাসযোগ্য মনে হবে, অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, বাট যে ঘটনা সেটা হচ্ছে যে ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, যেই লোকটি ভেতরে শুয়ে আছে সেই লোকটির সাথে তার বাইরেও দেখা হলো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে ইমেল করে বা এখন জানাবেন যে এতগুলো লাশ ছিল, তার মধ্যে একটি লাশকেই কেন দেখা হয়, একটি লাশের সাথে কেন বাইরে দেখা হয়েছিল। প্রতিদিন ডাক্তারকে অসংখ্য পেশেন্ট দেখতে হয়, কেন তারপরেও শুধু একটা পেশেন্টের ক্ষেত্রেই এরকম ঘটেছিল। প্রতিদিন অসংখ্য অ্যাম্বুলেন্সে পেশেন্টদের বা লাশদের বহন করতে হয়, তার মধ্যে হঠাৎ করে এদের সাথে মানে এদের কি তারপরে পেছন এদের মৃত্যু নিয়ে বা এদের আর নিয়ে আলোচনা সবসময় চলে। যাই হোক, এই প্রশ্নগুলো আপনাদের এনজিওতে কাজ করি, সময়ের স্বল্পতার কারণে আমি স্টুডিওতে আসতে পারলাম না, এই কারণে একটা ঘটনা লিখছি। 2012 সালের প্রথম দিকে আমি তখন খুলনা বিএল কলেজের প্রথম MA মাস্টার্সে অধ্যয়নরত। আমি খুলনা দৌলতপুরে মেসে থেকে টিউশনি করে পড়াশোনা করতাম। বিকেল 3টা থেকে আমার টিউশনি শুরু হতো এবং চলতো রাত 9টা পর্যন্ত। প্রতিদিনের ন্যায় আমি ঘটনার দিন টিউশনি শুরু করি। তো সন্ধ্যা 6টার সময় আমার যে টিউশনিটা ছিল তাদের বাসাটা ছিল খালিশপুরে, এবং খালিশপুর একটা জায়গায়, সেই জায়গাটার নাম বলে সবাই চিনবেন, আমি বলতে চাচ্ছি না। এবং তিনি বলেন কোনো কারণবশত আমি ওই দিন সন্ধ্যা 7টার সময় যাই। আমার স্টুডেন্টরা থাকতো ভাড়া বাসায় 5তলা ফ্ল্যাটের 4তলায়। ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি একজন ক্যান্সারের পেশেন্ট এবং মালিক থাকতো 2য় তলায়। তো প্রতিদিন যখন পড়াতে যেতাম তখন দেখতাম একটা লাঠি ভেউ করে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। প্রতিদিন একই সময়ে দেখা হতো বলে ওনার সাথে আমার পরিচিতিটা একটু বেশি হয়। প্রায় আমাকে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি এবং আমার লেখাপড়া সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি। মানবতার খাতিরে আমি ওনার শরীর কেমন আছে, এখন কেমন ফিল করছেন, এইসব জিজ্ঞাসা করতাম। ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে আমি টিউশনিতে যাই এবং অন্যান্য দিনের মতো ওনার সাথে একইভাবে আমার সাক্ষাৎ হয়। দেখি উনি কোনো লাঠি ছাড়া দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম মুরব্বীর হয়তো আগের তুলনায় অবস্থা এখন অনেক ভালো, এই জন্য লাঠির প্রয়োজন হচ্ছে না। তো উনি আমাকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য বললেন। ওনার কথা মতো যখন আমি ওনার হাতটা ধরলাম প্রচন্ড ঠান্ডা সেই হাত। নিচে নামিয়ে যখন আমি আমার স্টুডেন্টের মা দরজা খুলেন এবং বলেন তুমি যেগুলো আজকে পড়বে না। আমি জানতে চাইলে তিনি বলেন যে আমাদের বাড়িওয়ালা মারা গেছেন, এই জন্য ওনাকে দাফন করার জন্য গোয়ালখালী অবস্থানে গিয়েছে। এই কথা শোনার পর আমি কিছু না বলে চলে এসেছিলাম। যখন আমি মাঝপথে একটা পার্ক রয়েছে সেখানে আমার স্মরণ হলো যে আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলে ওনার হাত ধরে নিচের তলায় রেখে আসলাম। আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। তখন প্রায় রাত 8টা। প্রচন্ড ঘামতে শুরু করলাম। বাসায় পৌঁছাতে আমার প্রচন্ড জ্বর আসলো এবং প্রায় 15 দিন পর পরিবর্তন না হলে আমি গ্রামের বাড়ি চলে যাই। এরপর থেকে আমি কোনো এক অজুহাতে ওই বাসায় আর কখনো পড়াতে যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। একটু আগে আমরা যে মর্মের ঘটনা শুনলাম, তার কাছে এই ঘটনা নিশ্চয়ই আপনার কাছে কাছাকাছি লেগেছে, এবং আমি তার আগে আরো কয়েকটা উদাহরণ দিয়েছি। তো যখন দেখি যে একই জিনিস প্রতিনিয়ত ঘটছে, একই জিনিস একইভাবে অনেকে ফিল করছেন বা এক্সপেরিয়েন্স করছেন, অনেকের ঘটনা যখন একই রকম হয়, বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন, সেই ভারটা পুরোপুরি আপনার। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন ঘটনা দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন, জুনায়েদ এসছেন, এবং তিনি এক ফ্রেন্ডের কাছ থেকে একটা ফরেস্ট সম্পর্কে আপনাদেরকে বলবেন, যে ফরেস্টে গেলে কিছু না কিছু একটা হয়। আচ্ছা জুনায়েদ, ওই ফরেস্টের নাম কি এবং এটা কোথায়? ফরেস্টটা হচ্ছে, হ্যালো লিসেনার্স अगेन, ফরেস্টটা হচ্ছে আপনার আউকিঘারা।
আচ্ছা, জাপানে সিচুয়েটেড আছে, Okay. মাউন্ট ফুজির দিকে বেশি রয়েছে ওখানে একটা জঙ্গল আপনারা গুগল করে দেখতে পারবেন। ওখানে পার ইয়ার অনেক হাজার হাজার মানুষ মরে যায় 2008 থেকে, আর ওটার সুসাইড রেট ইনক্রিজ করছে ওখানে। আচ্ছা, অনেকে বলে ওখানে সুসাইড করে মানুষ ইচ্ছা করে যায়, অনেকে বলে কি যে ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেকে সুসাইড করে, অনেকে বলে ঘুরতে যায় পজেস সুসাইড করে, বিভিন্ন নানা ধরনের আর কি গল্প আছে একটা। আর একটা ঘর ওখানে বিলবোর্ড দেওয়া আছে কি যে জাপান গভর্নমেন্টই করছে আর কি, দ্যাট ইস্যু ওখানে লেখা আছে আর কি, বাংলা বলছি, লেখা আছে কি যে তুমি তোমার ফ্যামিলি ব্যাপারে কেয়ার করে না করে তুমি সুসাইড করবে না, এই টাইপের ধরনের কিছু লেখা আছে একটা ওয়ার্নিং মেসেজের মধ্যে। তো সরাসরি ঘটনা চলে যায়। ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আদনান, ওর ফ্রেন্ড একটা জাপানিজ ফ্রেন্ড ছিল। সো ওই আমাকে কিছুদিন আগে আমাকে স্কাইপে ফোন দিছিল, আমাকে বলছিল। সো ঘটনাটা হচ্ছে এরকম, একদিন সব ফ্রেন্ড মিলে 4টা ফ্রেন্ড বন্ধু 4 ফ্রেন্ড মিলে গাড়িতে করে ওরা পিকনিক করতে যে সুসাইড ফরেস্টটা দেখার জন্য অনেক আগ্রহ, অনেক নিউজ পেপার আসলো হ্যান টেন। সো ওরা প্ল্যান করলো কি যে ঠিক আছে ভাই চল আমরা যাই ঘুরে আসি ওই ফরেস্টে। তো 4 জন ঘোরার জন্য গেছে। আর ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কিছু কাজ করে না আর কি, রেডিও সিগন্যাল খুব পৌঁছায় না ওখানে আর কি। তো ওরা কি করছে, টেপ প্রত্যেকটা গাছের মধ্যে টেপ বাঁধে মানে ভিতরে গেছে, যাতে ওরা ফেরার পথটা আর কি বের করতে পারে, আচ্ছা। সো ওরা এরকম করতে করতে অনেক ভিতরে গেছে, প্রায় 1-2 ঘন্টার মতন ফরেস্টের ভিতরে গেছে, সুসাইড ফরেস্টের। তো ঢোকার পর 4টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড আর কি উইয়ার্ড বিহেভ করা শুরু করে। সে নিচে থেকে কিছু টুকরা নিজের শরীরে মানে একটা ধরনের ব্রাঞ্চ কাঠের মতন ঢুকে নিজের শরীরে মারার চেষ্টা করে। তারপর সে দৌড় মারে, গাছে ওঠার চেষ্টা করে, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, উইয়ার্ড বিহেভ করে। আর সে মরতে চায় খালি, আর সে পালাইতে চায় 4 জন থেকে। খুব কষ্ট করে 3 ফ্রেন্ডে মিলে ওকে আটকানোর চেষ্টা করছে আর কি, বাট হচ্ছে না। আর ওখানে এখনো দেখবেন রাসেল ভাই গুগল করলে অনেক ছবি আছে যেগুলো অনেক লাশ ঝুলে থাকে এখনো ওখানকার গাছের মধ্যে, ওটা পচে মানে মশা ধরে একদম। ওরা মানে আমার একটা ফ্রেন্ড বলতেছে কি ওরা আস্তে আস্তে মানে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি, টেপ অনুযায়ী যে টেপ আসছিল ওটা আস্তে আস্তে লাস্টের দিয়ে কি করছে, ফ্রেন্ডটা একটা জানোয়ারের মতন গাছে উঠে যায়, খুব দূরত্ব স্পিডে উঠে যায় গাছে উঠে ওই দড়িটা নিজের মরার আসে দড়িটা ধরে মানে গলায় বাঁধে সে সুসাইড করতে চায় আর কি। খুব কষ্ট করে 3টা ফ্রেন্ড আর কি ওকে নিচে নামাইলেন, দেন খুব কষ্ট করে ওরা বাসায় গেল আবার রিটার্ন। যাওয়ার পর হয় কি রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড বিষয় আর সবচেয়ে ইন্টারেস্টিং, 4 ফ্রেন্ডের মধ্যে 3টা ফ্রেন্ডেরই ক্যান্সার হয়ে যায়। আচ্ছা। আর 4th যে ফ্রেন্ড যে ওখান থেকে ফিরে আসার পরে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো 4th ফ্রেন্ড যেটা হয় ও আর কি মানে ও পজেস থাকে একদম, বাসায় আসে উইয়ার্ড বিহেভ করে, আর ওর মধ্যে খালি মেয়েদের ভয়েস আর কি। আচ্ছা। রুমের কোনায় চলে যেত, আর সে খালি নিজের মাকে বলতো আমাকে নিয়ে যাও ওখানে, আমাকে এখানে কেন আনছিস। তারপর মনে করেন বিভিন্ন ধরনের আর কি পজেস্ট হওয়ার পর যে ধরনের আচরণ করে আর কি, ওই টাইপের আচরণ আর কি। সো 3টা ছেলে, বাকি 3টা ফ্রেন্ডের ক্যান্সার 2জনই মারা যায় আর কি। আর যে 4th ফ্রেন্ডটা যে আছে এখন, সে এখনো অ্যাসাইলামে আছে আর কি, এখন অ্যাসাইলামে আছে আর কি। তো এখন ওই জিনিসটা আর কি ছাড়েনি, সব পাগল হয়ে গেছে। আর ফরেস্টের ব্যাপারে একটা জিনিস বলবো রাসেল সম্ভব, ওখানে একটা নর্মাল 2টা লাভ বার্ডস হতো, তো 2জন মিলে ফরেস্টে সুসাইড করে। আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ডটা এটা, আউকিঘরের ব্যাকগ্রাউন্ড এটা। আর ওখানকার অনেক সময় সুসাইডের ট্রেনটা চালু হয়েছে কেমন ওটা বলতেছে আর কি। আর একটা ফ্যামিলি থাকতো ওখানকার ট্রাইব আর কি, বুঝছেন। তো ওরা বেসিকলি আর কি ওদের ফ্যামিলি মেম্বার খাওয়া, এত লোক খাওয়া কম, তো ওরা কি করতো নিজের আস্তে আস্তে করে একটা ফ্যামিলি মেম্বারকে সুসাইড করতে বলতো, যাতে ওদের খাওয়াটা টাইপের হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ওখান থেকে ঘটনাটা স্টার্ট হয়। এখনো প্রায় হাজার হাজার লোক আউকিঘারাতে যায় সুসাইড করে। আপনারা গুগল করতে পারেন, ইউটিউবে ফেমাস ডকুমেন্টারিও আছে এটার ব্যাপারে। কিন্তু আপনার পরিচিত হচ্ছে আপনার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের পরিচিত আর কি, ফ্রেন্ডের পরিচিত। আমার খুব অদ্ভুত লেগেছে যে একটা জায়গা, যে জায়গাটা এই কারণে বিখ্যাত পৃথিবীব্যাপী নাম অনেক মানুষই জানে, সেই জায়গাটাতে কিছু মানুষ গেল আগ্রহ নিয়ে এবং ফিরে আসলো ক্যান্সার নিয়ে, একজন পাগলই হয়ে গেল এবং এখন সে গাছ কাটার চেষ্টা করে। এখনো সে কি করে ওয়াল ক্লাইম্ব করে আর কি, ওয়াল ক্লাইম্ব করে মানে এটা কি সম্ভব, মানে উঠতে পারে ওয়ালে? রাসেল ভাই আমাকে আরেকটা স্টোরি বলছিল যে, একটা ঘটনা বলছিল যে ওদের বাসা যে ছিল, ওদের বাসা তো উডের, ওদের বাসা তো উডের আর কি, তো সে নিজের সিলিংস এর উপরে ক্লাইম্ব করতে একা।
এটা খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা আসলে আমরা মুভিতে দেখেছি, but মুভিতে সম্ভব। দেখতে এটা সম্ভব অ্যাকচুয়ালি বেসিক্যালি পজিশনের কারণে হয়। অনেকে ওদের ওখানে তো এক্সোসিজম তেমন একটা নট ফেমাস থিং বাট অনেকে ওদের একটা আলাদা স্পেশালিস্ট থাকে, ডক্টর টাইপস, ওরা তো বলছে কি যে অনেকে বলে এটার ভিতরে সোল ঢুকছে, অনেকে এটা করে। অথচ রাসেল ব্রোকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য, ব্রেন ফাংশন সব নর্মাল, সবকিছু নর্মাল, ইম্পালসিভ, জাস্ট একটা উইয়ার্ড বিহেভিয়ার আর কি ওটা খুবই। অনেকে বলে পাগল হয়ে গেছে। সো বাট মেয়েদের ভয়েসে কথা বলা রাসেল ভাই এটা একটু উইয়ার্ড। একটু weird ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। পথ হওয়ায় সেখানে গিয়ে আমার ঘটনা বলার তারপর দুটো কিন্তু খুলনার স্টোরি, খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, খুলনা আমাদের যেতেই হবে। আমাদেরকে লিখছেন তারপরে, যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তো তোমরা শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে আজ থেকে প্রায় 5 বছর আগে জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। ওই গ্রামে একটা ব্রিজ আছে এবং সেটাকে কদমতলী ব্রিজ বলে সবাই চেনে। ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। নদীর পাশে একটি শ্মশানঘাট ও বিশাল জঙ্গল ছিল, যদিও এখন জঙ্গল অনেক কমে গিয়েছে। সেই জঙ্গল থেকে গ্রামে যাওয়ার রাস্তার দূরত্ব খুব বেশি না, প্রায় 25 গজের মতো। জঙ্গলটা ছিল অনেক ঘন এবং সন্ধ্যার পর গ্রামের অনেকে অনেক কিছু দেখায়। সন্ধ্যার পর ওই রাস্তা ধরে চলতে সাহস পেত। অনেকে রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছে নদীর পাশে চিতার ওপর একটা লাশ শোয়ানো, কিন্তু পাশে থেকে দেখেছে কাউকে দেখতে পায়। এবং তাছাড়া আরো অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু ওই রাস্তাটাই গ্রামের মেইন রাস্তা ছিল এবং এত ভয় ভীতির সত্ত্বেও মানুষকে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। এইবার আমি আমার মূল ঘটনায় আসি। একদিন আমার এক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে এবং তার বাস ধরার কথা ছিল 5 নামক একটা শহর থেকে 10 কিলোমিটার একটা জায়গা থেকে, এবং প্রায় সেটা রাত 10টায়। দুর্ভাগ্যবশত রাস্তায় একটু দেরি হওয়ার কারণে সে বাসটি মিস করে। সে কাউন্টার মাস্টারকে জিজ্ঞাসা করে ঢাকায় যাওয়ার জন্য সেদিন রাতে আর কোনো বাস আছে কিনা। কাউন্টার মাস্টার তাকে জানান যে রাত 11:30-এ একটা বাস আছে এবং সে চাইলে সেটাতে ঢাকায় যেতে পারে। সে সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাসেল ভাই কোনো এক কারণে সেই দিন রাতে ওই বাসটি আর আসে না। তাই আমার ফ্রেন্ড মনে মনে ভাবলো যে এত রাতে সে কি করবে, বাসায় যাবে নাকি কোথাও থাকবে। কিন্তু আশেপাশে তেমন কেউ পরিচিত না থাকায় সে একটা সময় ঠিক করলো যে বাসায় ফিরে যাবে, কারণ বাসা থেকে তার বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। সে আশেপাশে তাকালো এবং দেখতে পেল যে সেখানে বেশ কিছু যানবাহন আছে যেগুলো খুব সহজেই 7 কিলোমিটার মতো রাস্তায় সে যেতে পারবে, কারণ এটা ছিল মেইন রোড এবং বাকি 3 কিলোমিটার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে গ্রামের দিকে। এবং তাই সে একটা ইজি বাইকে উঠলো এবং 7 কিলোমিটারের মতো রাস্তা আসলো। সেখান থেকে সে তার গ্রামের রাস্তা ধরে গ্রামের দিকে রওনা দিবে। তখন সে খেয়াল করলো যে চারিদিকে খুব অন্ধকার এবং সেই সময় তার গ্রামের মানুষদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে অনেক ভয় পায়। এবং আমার ফ্রেন্ড স্মোকার ছিল, সে ব্রিজে থেকে বেশ কিছু আগে পৌঁছায় এবং তখন রাত 12:30 বাজে। যেহেতু সে স্মোকার ছিল, সে আশেপাশে তাকালো কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য এবং দেখলো একটু দূরে একটা দোকান খোলা আছে। সে ওই দোকানে গিয়ে এক সিগারেট কিনলো। তারপর সে গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলো এবং একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো, কারণ তার মনের ভয় কাজ করছিল। একটা ফ্রেন্ড যখন ঠিক সেই জঙ্গল এবং শ্মশানের সামনে সাদা কাপড় মোড়া মৃত লাশের পাশে সাদা পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। সেই লাশটি সহ মেয়েটি ছিল রাস্তার পাশে এবং এত রাতে একটা মেয়েকে এভাবে লাশ সহ একা আমার বন্ধুটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে সময় সে বুঝতে পারছিল না কি করা দরকার। একবার সে ভাবলো সে পেছনে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার গ্রামের এক হুজুরের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন অন্ধকার রাতে এরকম যাই ঘটুক না কেন তখন তুমি পেছনে প্রায় সাহস পেল না। অবশেষে সে ঠিক করলো যাই হোক না কেন সে এই লাশ অতিক্রম করে বাসায় যাবে। এবং আমার ফ্রেন্ড আরো একটা সিগারেট ধরিয়ে মোটামুটি আরো আগের তুলনায় জোরে জোরে হাঁটতে শুরু করলো। আমার ফ্রেন্ডটি যখন ঠিক সেই লাশটির কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই মেয়েটি কেঁদে উঠলো। আমার ফ্রেন্ড বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে ভয়ে দোয়া কালাম পড়া শুরু করলো। এবং যখন সে লাশের খুব কাছাকাছি চলে আসে তখন সে কিছুই নেই,
এটা থেকে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং আরো জোরে হাঁটতে থাকে। হাঁটার সময় সে লক্ষ্য করল তার পেছনে একই সাথে কান্না এবং হাঁটার শব্দ আসছে। সে পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিল না। এরপর সে বাসার খুব কাছাকাছি চলে আসে। সে ভয়ে পেছনে ফিরে তাকায় এবং পিছনে ফিরে সে যে যা দেখলো তা দেখে সে স্থির হয়ে গেল। দেখতে পেল যে একটু আগে যে লাশটি সে দেখেছে সেই মেয়েটি তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পুরো কাফন রক্তে ভিজে আছে এবং মেয়েটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় সে মেয়েটির কাছ থেকে কোনো একটা কথা বা আওয়াজ শুনতে পেল। এরপর সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে শোবার ঘরে, তার গায়ে প্রচন্ড জ্বর। এরপরের ঘটনা তার মায়ের কাছ থেকে শুনে এবং চিৎকার শুনে তারা সবাই বাইরে গিয়েছিল এবং এরপরে হুজুর আসেন এবং হুজুর সব শুনে বলেন যে ওগুলো খারাপ জিন ছিল, যে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি যখন তার সীমানা পার করেছি, যখন তুমি সীমানা পার করেছিলে তখন সে তোমাকে কিছু কথা বলেছিল। পরে হুজুরের এবং এই ছিল ঘটনা। এবং তিনি লিখেছেন সেঞ্জু হোসেন, অমর 21 হল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। এই ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটাই বললাম যে আমরা হয়তো এই জন্যই এক একজন এক একভাবে দেখি, কারণ আমরা যে পরিবেশে থাকি অনেকে কিন্তু বলেন যে হ্যাঁ মৃত মানুষ কিভাবে আসবে, এগুলো জিন। তো এটা হয় অনেক সময় যে তারা বিভিন্ন রূপ ধরে আসতে পারে এবং যেটা আপনার কাছে যে দৃশ্যটা আপনার কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার, যেটা আপনি রেগুলার দেখেন সেরকম কোনো ঘটনাই আপনার সাথে ঘটে এবং সেরকম ভাবেই আপনি সেই ঘটনাটা এক্সপেরিয়েন্স করেন। এনিওয়েজ আমরা চলে যাবো আরো একটা ঘটনায়। এবং সে কিন্তু রাস্তা থেকে আপনার সাথে গাড়িতে উঠেছিল। অ্যাক্সিডেন্ট মানে আমি 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 আচ্ছা, মাসুম মনে হয় কিছু একটা বলতে যাচ্ছে। হ্যাঁ, এখানে মানে মূল কাহিনীটা আপনি তো মাঝখানে সাউন্ডটা তো আমি করছি। ব্যাপারটা হচ্ছে সে একটা কল সেন্টারে চাকরি করতো এবং সে ডিউটি শেষ করে রাত্রে বাসা কলিগ, তো এয়ারপোর্টে তার কিছু ফ্রেন্ড নিয়ে গেছে, মানে কলিগ, এবং তারা মাত্র ড্রাইভার সহ আরো দুজন ছিল। এবং কালনা নামে যে জায়গাটা এসার আগে, এটা অনেক মানে এই দিক দিয়ে অনেক বেশি অনেক অনেক ঘটনা শোনা যায় এখানে। ওই জায়গাটাতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং যিনি অ্যাক্সিডেন্ট করে তার অর্ধেক বডি ভেঙে, গ্লাস ভেঙে তার কাছে চলে আসে এবং তখন মানে ওই অবস্থাতে, জ্ঞান থাকা অবস্থাতে তারা জিজ্ঞেস করে যে আপনি নাম কি বা কোথায় যাবেন। তখন তাকে পিছনের সিটে রেখে এবং তাকে নিয়ে তার বাসা পর্যন্ত যায় এবং গেটে অনেক নক করার পরে বাবা আমাকে বলে যে আমি একজন, যার নাম বললেন আর কি। তিনজনেই ওই তাড়াহুড়ো করে নেমে তাকে, যাতে তার পরিবার পরিজনের কাছে তাকে হস্তান্তর করা যায়। হ্যাঁ, পরে দারোয়ান বললো যে সে তো 2 বছর আগেই মারা গেছে। আমি সেটাই বলছি যে একটা মানুষ মারা গেছেন হ্যাঁ, এবং সেইখানেই মানে ওই জায়গাটাই, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে ওই এলাকায় মারা গেছেন অ্যাক্সিডেন্টে এবং তার সাথে দেখা হলো হাইওয়েতে, মানে রাস্তাতেই, মানে যার ঘটনা ঘটেছে রাস্তায়, আমি যেটা ওইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের গাড়ি। আমি সেটাই বলছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেই ওই ভদ্রলোককে খুঁজে পাওয়া গেল। সেই ভদ্রলোক কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যায়নি বা অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি, যেখানে ঘটনা ঘটেছিল সেখানেই তাকে পাওয়া গেল এবং তিনি বললেন যে আমি অমুক জায়গায় যাবো এবং বাসায় এসে জানা গেল তিনি আগেই। এবং তাকে দারোয়ানকে যখন আবার দেখানোর জন্য গাড়িতে বসে, না উনি তো আমার সাথেই আছেন, দেখাতে যায় দেখে যে গাড়িতে নাই, কিন্তু তাদের গ্লাস কিন্তু ভাঙা। অ্যাক্সিডেন্ট হয়েছে, সবকিছু হয়েছে, বাট উনি নাই। আমি সেটাই বলছি যে খুব অদ্ভুত ব্যাপার এইটাই লাগে আমার কাছে, খুবই অদ্ভুত ব্যাপার লাগে যে এই জিনিসগুলো কেন হয়, মানে এত মানুষ থাকতে এই মানুষটি কেন হঠাৎ করে দেখা দিল এবং এই মানুষটি কেন বাসা পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে আসলো, এইরকম ঘটনা কেন ঘটলো, এইটার কোনো ব্যাখ্যা আমরা পাই না। কিন্তু হ্যাঁ সেটাই, মানে আমার কথা হচ্ছে যে এর পেছনেও, এই ঘটনার পেছনেও আরো কোনো ঘটনা আছে কিনা সেটা আসলে মনে হয় খুঁজে দেখার সময় এসেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু SMS পড়ে ফেলবো এবং আমি দেখতে পাচ্ছি যে হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে এবং তিনি বলেছেন যে অসম শো এবং তিনি বলছেন যে ভেরি নাইস স্টোরিজ এবং তিনি এর আগে কখনো শোনেননি, আজকে শুনছেন এবং অনেকে এনজয় করছেন। শাফিন আমাদের SMS করেছেন মিরপুর 11 থেকে এবং লাস্ট স্টোরিটা তিনি বলছেন যে খিলকেট থেকে এবং তিনি নাম বলে দিয়েছেন যে এই ভদ্রলোক। এবং আমাদেরকে দেবাশিস SMS করেছেন মোহাম্মদপুর থেকে, তারা 3 বন্ধু একসাথে শুনছেন। ফিরোজ আমাদের SMS করেছেন খুলনা থেকে। জাপানিজ আচ্ছা তিনি আমাদের একটা নাম ইউজ করেছেন এবং তিনি বলছেন মগবাজার থেকে তিনি শুনছেন আমাদের সাথে। আমাদেরকে ফুর্তি ইমরান SMS করেছেন। রানা ময়মনসিং থেকে SMS করেছেন। MD সজীব আমাদের SMS করেছেন। আমাদেরকে মিজান, জহিরুল হক,
হল ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে এছাড়াও ইমন চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন রাজিত। একটু আগে একটা এসএমএস করছিলেন, এসএমএসটা চলে গেছে যদিও, বাট খুব অদ্ভুত টাইপের ছিল যে উনি বলছেন যে আমি যখন ভূত আসন শুনি তখন মনে হয় যে ঘটনাগুলো বিশ্বাস করব, আবার মাঝে মাঝে মনে হয় যে বিশ্বাস করব না, আবার মানে নিজের কাছেই নিজের কনফিউশন যে এইটা বিশ্বাস করবো নাকি করবো না, এই কনফিউশন গুলো তো আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এবং উত্তর একটাই, যেটা লাস্ট অডিও ক্লিপে লাস্টে দিলেন, যে এরকম ক্ষেত্রে দেখবেন যে ঘটনা আপনার ঘটনা খুঁজতে হবে না, ঘটনা আপনাকে খুঁজে নিয়েছে। আমি চাই না অবশ্য যে আমাকে খুঁজে পাক। আমাদেরকে তমাল এসএমএস করেছেন নওগাঁ থেকে, এবং এছাড়া আমাদেরকে হিমেল চৌধুরী এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর বন্ধু গ্যারাজে যারা পার্টিসিপেট করতে চান আমাদের নেক্সট শোতে, যেটা আউটডোর থেকে আমরা ব্রডকাস্ট করবো, সেই শোতে যদি পার্টিসিপেট করতে চান অবশ্যই আপনার ঘটনাগুলো পাঠান, বন্ধু গ্যারেজে শেয়ার করুন অবভিয়াসলি, এবং সাইন আপ করুন বন্ধু গ্যারেজে, জিপি বন্ধু গ্যারেজে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজে গিয়ে অবশ্যই সাইন আপ করুন এবং সেখানে গিয়ে ঘটনা পাঠান। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে জানিয়ে দিই, ফেসবুকে যদি আমার সাথে কমিউনিকেট করতে চান চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutafm.brasil। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদের কাইন্ডলি বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির ফ্রম মগবাজার। আপনার ঘটনা আমরা চলে যাই। তো এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড মিমের, ওর বড় ভাইয়া আদনান ভাইয়া। তো ওনারা একবার 6-7 জন ফ্রেন্ড ডিসাইড করলো যে তারা চিটাগং যাবে আচ্ছা ঘুরতে। তো ওনাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যার হোম টাউন ছিল চিটাগং। তো ওই ফ্রেন্ডটা বললো যে যেহেতু চিটাগং যেতেছি, তো হোটেলে না উঠে আমরা আমাদের নিজের বাসাতে উঠি, আচ্ছা, তো তাহলে আর কি আমার বাসাটা তোমাদেরকে দেখাতে পারবো। ওকে। তো ওনারা সবাই এগ্রি করলো, এন্ড নির্ধারিত ডেট এন্ড টাইমে তারা সবাই রওনা দিল নিজের গাড়িতে। তো ওনারা যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তো অলরেডি টাইম প্রায় আপনার 11:30-12টা এমন। তো গেল ফ্রেশ হওয়ার পরে, যখন তারা মানে খাওয়া দাওয়া করার পরে উঠানে বসে আড্ডা দিতেছে, তখন অলরেডি প্রায় 2টার মতো বাজে। ওকে। তো বাড়ির লোকেশনটা একটু দেই। বাড়িটা ছিল মানে নর্মাল গ্রামের বাড়ির মতো, বাট বাড়ির পিছন সাইডে একটা মানে বাঁশঝাড়, আচ্ছা। বাঁশঝাড়ের পিছনে হচ্ছে একটা মানে পারিবারিক কবরস্থান। অনেকেরই থাকে যেটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ। তো মানে এটা আবার মানে একটা সাইড মানে উঠান থেকে দেখা যায়। তো ওনারা বসে আড্ডা দিতেছেন, এমন সময় একটা ফ্রেন্ডের মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তো আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের টয়লেট গুলো একটু বাড়ি থেকে দূরে হয়। আচ্ছা। তো ওনারা আর কি টয়লেটে যাইতে একটু ভয় পেতেছিলেন। তো দেন ওনারা মানে কিছু ফ্রেন্ড ডিসাইড করলো যে তাহলে আমরা বাঁশঝাড়ের দিকে যাই। আচ্ছা। তো ওনারা গেল বাঁশঝাড়ে। যখন আসবেন, আসার সময় দেখতে পেলেন যে কবরস্থানের একটা সাইডে একজন বৃদ্ধ লোক, মানে নর্মালি বৃদ্ধ লোক যেমন হয়, মানে সেম নর্মাল একজন বৃদ্ধ লোক, উনি কবরস্থানের একটা সাইডে হাঁটাচলা করতেছেন, একটা নির্দিষ্ট কবরের পাশে বসতেছেন। বৈশা মানে উনি কি যেন বলতেছেন, মানে দূর থেকে মনে হইতেছে যে উনি দোয়া বা সুরা এই টাইপের কিছু করতেছেন। তো এটা মানে এটা ওনারা প্রায় অনেকক্ষণ দেখলো, কিন্তু মানে ব্যাপারটা তাদের কাছে হিপনোটিজমের মতো। তো পরে ওনাদের যখন সেন্স আসলো, তারা বুঝতে পারলো যে মানে এখানে প্রায় 10-15 মিনিটের মতো ওনারা এটা দেখতেছেন। এন্ড ওনারা বাতাসে একটা আতরের স্মেল অনুভব করলেন। তো ভাবলেন যে হয়তো বা গ্রাম দেশে রাত্রের বেলা যে শিয়াল যে কবর খুঁড়ে, সেই জন্য হয়তো বা পাহারাদার হবে, এটা ভাবলেন, ব্যাক করলেন। রাত্রে যখন ঘুমাইতে যাওয়ার পরে ওনারা যেটা শুনলেন যে পাশের রূপ থেকে মানে আসবাবপত্র টানা শব্দ হইতেছে, তারপরে মানে কেউ হাঁটাচলা করতেছে এরকম, আর বাতাসের সেম ওই আতরের স্মেলটা। আচ্ছা। তো থাকতেই পারে পাশের রুমের মানুষ থাকতেই পারে। তো এটা ভাবলেন, ঘুমাই গেছেন। এন্ড পরের দিন ওনারা এই ব্যাপারটা মানে ভুলেও যান। তো সেকেন্ড দিন আর কিছু হয়নি। এটা থার্ড দিনের ঘটনা। রাত্রের বেলা খাওয়া দাওয়ার পরে কিছু ফ্রেন্ড যায় হচ্ছে এবার মানে কবরস্থানে যায় স্মোক করতে। তো স্মোক করার একটা পর্যায়ে যখন মানে ওনারা দেখতে পারলেন ওই সেম লোকটাকে আবার দেখতে পাইছেন। তো দেখার একটা পর্যায়ে মানে ওনাদের সাথে ওই বৃদ্ধ লোকটার আই কন্ট্যাক্ট হয়। তো হওয়ার পরে ভাইয়ারা লোকটাকে সালাম দিয়ে বললেন যে দাদা আপনি কি এখানে দেখাশোনা করেন? তো উনি কিছু বললেন না, জাস্ট মাথা হয়নি তার সাথে। না জাস্ট মাথা নাড়ে উনি সালামের উত্তরটা নেন।
আচ্ছা। তো নামার পরে ওনারা মানে খুব নর্মাল ভাবে আর ভয়টা লাগেনি, ব্যাক করছেন। ব্যাক করার পর ওদিন রাত্রে ওনারা সেম মানে পাশের রুম থেকে এই শব্দটা পান। তো দেন তারা মানে এটা নিয়ে আলোচনা করে যে মানে পরপর 2 দিন, একদিন মধ্যে গ্যাপ দিয়ে এই জিনিসটা কেন হলো। তো ওদিন যার বাসায় ছিল ওই ফ্রেন্ডটা ছিল ওনার একটা খালার বাসায়, মানে পাশের গ্রামে ওনার একটা খালার বাসা আছে। তো উনি মেবি ওখানে যান সামথিং এরকম। তো পরের দিন ওনারা মানে ওই রুমটা দেখতে যান। দেখতে যায় দেখেন যে মানে রুমটা তালাবদ্ধ অবস্থায়। তো যখন ওনাদের ফ্রেন্ড আসে তখন মানে ফ্রেন্ডকে বলে যে এই রুমে কে থাকে দোস্ত, এই রুমটা তালাবন্ধ কেন? তো বলে যে এই রুমে দেখবি, এটা তো আমার দাদার রুম, উনি যখন জীবিত ছিলেন উনি থাকতেন। তো বলে যে তাহলে আমরা কি দেখতে পারবো? তো উনি বলে যে হ্যাঁ, বাসার মানুষের থেকে উনি চাবিটা নিয়ে আসেন and মানে তালা খুলে ভিতরে নিয়ে যান। দেখতে পান মানে খুবই মানে পুরনো একটা রুম, রুমের আসবাবপত্র অনেক পুরনো এন্ড সব ময়লা অ্যাভেন্ডেড অবস্থা এরকম। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে ওনারা মানে দেয়ালে একটা ছবি দেখতে পান। আচ্ছা। ছবিটা ছিল যে সেই বৃদ্ধের। তো উনি মানে ফ্রেন্ডরা ভাইয়ারা জিজ্ঞেস করলো যে এই ছবিটা কার? তখন তো বলে যে এটা তো আমার দাদার ছবি। তো তখন তারা খুব ভয় পায়, বলে যে কিন্তু এই লোককে তো আমরা দেখছি। মানে যখন পুরো ঘটনাটা শেয়ার করলো তখন ওই ভাইয়াটা বলে যে হ্যাঁ, তোমরা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি বাস্তব, কিন্তু ওটা আমার দাদা না। আমার দাদা জীবিত থাকা অবস্থায় একটা জিন পালতেন এন্ড জিনটা ছিল আমার দাদার খুব ভক্ত। আচ্ছা। তো এটা ওনারা বাদেও গ্রামের আরো অনেক মানুষই দেখছে। মানে প্রায় রাত্রেই উনি এই জিনটা এখানে থাকেন, ওনার দাদার জন্য এরকম মানে দোয়া করে, এটা আর কি ওনাদের বক্তব্য ছিল এই ধরনের। আচ্ছা। তো এই ছিল আপনার কথা আসলে। ওকে। তো এই যে এইখানেও আমরা কিন্তু ওই একই ওই যে মানে একই ব্যাপার দেখলাম যে মানে একজন মৃত মানুষ তিনি দেখা দিয়েছেন, এবং আমরা এর আগে ভূতাশ্রমে অনেকে এসেছেন, অনেকেই বলেছেন, অনেকেই মানতে নারাজ যে একজন মানুষ মারা যাবার পরে তিনি আবার দেখা দিতে পারেন। তো অনেকেই বলেন যে এগুলো জিন, এবং জিনরা এসে দেখা দিয়ে যান, এবং উনি বলছেন যে হ্যাঁ, ওনারা খোঁজ খবর নিয়ে যখন পরে জানলেন তখন শুনলেন যে হ্যাঁ, আসলে একটা জিন আছে, এবং সেই জিন যে কিনা মৃত্যুর পরেও যাকে কিনা দেখা যায়। এবং গ্রামে আপনি বলেন যে গ্রামের অনেক মানুষ তাকে দেখেছে। সো এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে দেয়া খুব কঠিন। আমি জানি না, অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে না, ওই মৃত ব্যক্তিটি ফিরে আসছেন। অনেকে বলেন যে না, জিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক একজন মানুষ এক এক রকম ভাবে বিশ্বাস করেন, বাট ঘটনাগুলো কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স করছেন, এবং আপনার এরকম ধরনের এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা অনেক ধরনের ঘটনা শুনি, তাই না? মানে একটা জিনিস আমি কয়েকদিন আগেও শুনেছি, এবং আমাদের এখানে শেয়ারও করেছে এরকম ঘটনা। আপনি সৌদি আরবে থাকেন এবং আপনি ওখানেই বড় হয়েছেন, আবারও কয়েকদিনের পরে ফিরে যাবেন। সো আমি একটা জিনিস জানতে চাই, আমাদের এখানে কিন্তু অনেকেই এরকম ঘটনা বলছে, আপনিও এটা বলছেন, এটা কি আসলেই সত্যি? অনেকে বলেন যে জিনের দেশ থেকে ঘুরে এসেছেন। এটা কি পুরোপুরি কল্পনায় ঘটে, নাকি আপনার মনে হয় যে না, এরকম ঘটনা আসলেও আছে? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে actually। মানে আপনার একটা ঘটনার কাছাকাছি আমি যেটা বলছি, হ্যাঁ, আপনার একটা বাবার ঘুরে আসি friend। অ্যাকচুয়ালি ওই বাসাতেই ছিল আর কি, বাসাটাতেই ছিল আর কি। তো আমি ঘোরা বলবো না, কারণ আমি এটাতে বিশ্বাস করি না যে ঘুরে আসো, ঘুরে আসা এটা আপনি, বাট আপনি যেটা বলছেন যে জিনরা একটা পজেস বাসায়- করতে পারে এটা। একটা আপনি বলছেন যে ওই এলাকায় একটা বাসা ছিল। কোন এলাকাটা এটা? এটা অ্যাকচুয়ালি দাম্মামের সাইডে আর কি। দাম্মামের সাইডে হ্যাঁ। একটা বাসা। এটা একটা বাসা, মানে স্কুলের একটা স্কুল ছিল, যে স্কুলে পড়তে আর কি। ওই স্কুলের এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে হ্যাঁ, বাসায় নিয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। এবং বাসায় নিয়ে যাওয়ার পরে সে কি ফিল করলো? বাসা নিয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি ওকে কেউ খেলা টেলাতে নিত না, ওকে অনেক সবাই একটু ইয়া করতো। সো বেসিক্যালি এরকম করার পর তো ওই একটা ফ্রেন্ড আসে, একটা অনেকদিন পর স্কুলে আসে। তো ওই ফ্রেন্ডটা ওকে বলে কি যে তোমার সাথে কেউ খেলে না, আমি তোমার সাথে খেলবো এন্ড স্টাফ। ওকে, সো খেলার পর হ্যাঁ বন্ধু বান্ধব থেকে সাবধান হতে হবে হ্যাঁ, হ্যাঁ। এখন। আসলে রাসেল ভাই আশেপাশে কে থাকে কেউ জানে না। সেটাই কে আমাদের সাথে প্রত্যেকদিন আসা যাওয়া করে, আমরা কোনোদিন রেকগনাইজ করতে পারি হ্যাঁ, কে মানুষ কে কি- না। আসলে মানে এটা একটা খুব আমি- অদ্ভুত ব্যাপার আর কি। আমি নিজে কতটুকু চিনি। হ্যাঁ, সত্যি তো কথা। বেসিক্যালি ওকে ক্লাসে সবাই অপছন্দ করতো, সবাই ওর সাথে খারাপ বিহেভ করতো স্টাফ। তো একদিন সে স্কুলে আসে, নতুন একটা ছেলে। তো সে আসে সবার সাথে ভালো বন্ড করে, সবার সাথে আর কি মেলামেশা করে। তো আস্তে আস্তে করে ওই ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে, যাকে ছেলে সবাই আর কি দূর করতো, মানে ওর সাথে তেমন খেলাধুলা করতো না আর কি। তো ওর সাথে খেলাধুলা মানে ও বেসিক্যালি ওকে খেলায় নিল, খেলতো ওর সাথে অনেক। তো একদিন এরকম করতে করতে একদিন বিকালে ওই ফ্রেন্ডটাকে বললো কি চলো আমার বাসায় চলো আর কি, ঠিক আছে? হুম। সো বাসায় নিয়ে যায় ওই ফ্রেন্ডটাকে। বাসায় নিয়ে যাওয়ার পর সে বাসায় ঢুকে, তো প্রচন্ড ফ্রেগরেন্সের গন্ধ, আমি আপনাকে আগে বলছি, হুম। প্রচন্ড ফ্রেগরেন্সের গন্ধ। তারপর রুমের টেম্পারেচার অনেক হট,
ঠিক আছে। আর ওই বাসাটা হচ্ছে আপনার স্কুলের অনেক একটু দূরে, 2-3 কিলোমিটার দূরে একটা ডেজার্টে আর কি, বুঝছেন, আশেপাশে কোনো বাসা নেই। তো ওখানে যাওয়ার পর যায় দেখে ওর মানে বেসিকলি আর কি ওই ছেলেটা বলে কি আজকে থেকে তোমার যেহেতু আগে কোনো ফ্রেন্ড ছিল না, আমিও কিন্তু আমার মানে আমি আমার মানে আমার ওয়ার্ল্ডে আমিও একা, আমি চাই কি তুমি আমার বন্ধু আর তুমি আমাকে সারা জীবন দেবে। এবং ওই বাসাটা ঢোকার পরপরই তো কিছু উইয়ার্ড ফিল করলো, ও জিজ্ঞাসছিল আমাকে এখানে কেন আনছো, সন্ধ্যা হয়ে গেছে বাসা যেতে হবে এন্ড স্টাফ। তো ছেলেটা 7 দিন মিসিং থাকে বাসা থেকে। Okay? এবং ওরা হচ্ছে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো ওইখানেই বাস করতো। ওখানেই বাস কি অদ্ভুত ব্যাপার। এবং হ্যাঁ। তারা হচ্ছে একদম অস্বাভাবিক কোনো কিছু তাদের মধ্যে ছিল না। না। তো তারা 7 দিন মিসিং করছে, পুলিশে কমপ্লেন করে, প্যারেন্টসরা কোনো খোঁজ খবর কিছুই পেল না। তো একদিন একটা মোল্লা মানে ইয়ার কাছে যায় আর কি, কবিরাজের কাছে যায়, ওরা বললো কি যে এরকম কাহিনী আমার তো পাই না, আপনি তো অনেক লাইক অনেক খবর টবর আপনি অনেক বোঝেন, হ্যাঁ। সমঝদার লোক আর কি। তো উনি বললো ঠিক আছে, তোর ছেলেকে এরকম জায়গায় এরকম কয়েকটা জিন নিয়ে চলে গেছে আর কি। তো ফাইনালি ওরা যায়, অনেক কিছু করে আর কি, এক্সরসিজম পারফর্ম করে বা অনেক ধরনের চেষ্টা করে, বলে কি তুই কে, কোথা থেকে আসছিস দ্যাট, তো তুই একে কেন ধরছিস, তুই একে ছেড়ে দে, তো বাবা মার কাছে যেতে দে, তুই এর সাথে বলে না আমি এর সাথে খেলবো সারা জীবন, আমি একে আমার কাছে রাখবো আর কি। সেটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এটা, যে একটা আমি ওটাই বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। মানে আমার কাছে এটাই খুব অদ্ভুত লাগে যে আমাদের চারপাশে যে পৃথিবী, সেই পৃথিবীর কতটুকু আমরা জানি। আসলে আমাদের চারপাশে যেটুকু গণ্ডি আমাদের, যার মধ্যে আমরা যাওয়া আসা করি, আমরা কাজ করি, আমাদের বন্ধুত্ব হয়, এইটুকু জায়গা আমরা কতটুকু চিনি, বা আমরা নিজেদের কাছে কতটুকু চিনি, আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু যে আমরা আসলে কিভাবে আমি কি আসলে আমার দ্বারাই পরিচালিত হচ্ছি, বা আমি